আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে দাম গ্রহীতা অথবা প্রাইস টেকার সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম আমরা দেখেছিলাম এর বৈশিষ্ট্যতে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই হচ্ছে প্রাইস টেকার বা দাম গ্রহীতা। এখন এই প্রাইস টেকার বা দাম গ্রহীতা আসলে দাম কিভাবে নির্ধারিত হয় একটি বাজারে দাম নির্ধারিত হয় চাহিদা রেখা এবং যোগান রেখা যেখানে ইন্টারসেক্ট করে সেই বিন্দুকে কেন্দ্র করে। এটি হচ্ছে যোগান রেখা আমাদের, আর এটি হচ্ছে আমাদের চাহিদা রেখা। আর আমরা যে ভূমি অক্ষ, সেই ভূমি অক্ষে দেখাচ্ছি মূলত কিউ বা পরিমাণ, এবং লম্ব অক্ষ হচ্ছে মূলত দাম। এখন এই বাজারে ভারসাম্য কোথায় স্থাপিত হয়? ভারসাম্য স্থাপিত হয় যেখানে যোগান রেখা এবং চাহিদা রেখা পরস্পর ইন্টারসেক্ট করেছে। সুতরাং এই যে ই বিন্দু, এটি তো হচ্ছে পি স্টার এবং কিউ স্টার, এটি হচ্ছে ভারসাম্য। পরিমাণ, এটি হচ্ছে মূলত ভারসাম্য দাম। তাহলে এই যে দাম যেটি বাজারে স্থাপিত হয়েছে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই পরস্পর স্থানান্তর হয়ে একত্রে ইন্টারসেক্ট করেছে একটি অপরটিকে, এই বিন্দুতে আসলে বাজার দাম স্থাপিত হয়েছে। সুতরাং একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি যে বাজারে যে দাম স্থাপিত হয় যেখানে যোগান ও চাহিদা রেখা পরস্পর ইন্টারসেক্ট করে, অথবা যে বাজার চাহিদা ও যোগানের মাধ্যমে যে দাম নির্ধারিত হয় তা মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রত্যেকটি ফার্ম তা মেনে নেয়। আর যখন এই বাজারে প্রত্যেকটি ফার্ম তা মেনে নেয়, সুতরাং এই ক্ষেত্রে বাজারের যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে প্রাইস লাইন, সেটি মূলত এই যোগান রেখা অনুযায়ী, যোগান এবং চাহিদা রেখা যেখানে ইন্টারসেক্ট করেছে সেটি অনুযায়ী হয়ে থাকে। এবং আমরা আরও জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে প্রাইস থাকে সেটি মূলত হচ্ছে পি ইকুয়ালস টু ডিমান্ড, আমরা বলতে পারি এই ক্ষেত্রে ডি ইকুয়ালস টু এম আর ইকুয়াল এ আর। কেমন বন্ধুরা? এটি কিন্তু আমরা অলরেডি জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইস সমান সমান প্রান্তিক আয় সমান সমান অ্যাভারেজ অথবা গড় আয় পরস্পর কি হয়? সমান হয়। সুতরাং মোদ্দা কথা এখানে সেটা হচ্ছে নতুন কোনো ফার্ম যদি এই ক্ষেত্রে যদি বাজারে প্রবেশ করে এবং সে যদি উৎপাদন করে, তাহলে কিন্তু সে এই প্রাইস যেটি বাজারে অলরেডি আছে সেটি কিন্তু মেনে নিতে হবে। কারণ ওই ফার্ম যদি বাজারে আসার পর সে যদি মনে করে যে না, এই প্রাইসটি খুবই কম, আমি এর চেয়ে উপরে প্রাইস সেট করব, তাহলে বন্ধুরা আমরা জানি যে দ্রব্যের দাম বেশি হলে কি হয় বন্ধুরা? ওই প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কী হবে? সেই ক্ষেত্রে কমে যাবে। সুতরাং সে কী হবে? সে কোনো প্রকার এক্ষেত্রে মুনাফা অর্জন করতে পারবে না। অর্থাৎ নতুন ফার্ম বা বিক্রেতা যদি বাজারে প্রচলিত দামের চেয়ে বেশি দাম ধার্য করে, সে ক্রেতা হারাবে। আবার যদি বাজারের প্রচলিত দামের চেয়ে সে যদি কম দাম ধার্য করে, অর্থাৎ সে প্রথমে পি বার করেছিল, এখন পি আন্ডারবার করলো, এই ক্ষেত্রে যদি সে এই প্রাইসে ধার্য করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যে মুনাফা হওয়ার কথা, সে মুনাফাটা তো হবেই না, বরং সে ক্ষতির সম্মুখীন হবে, কারণ এই ক্ষেত্রে তার উৎপাদন ব্যয় উঠবে না। তাহলে সমগ্র বাজারের তুলনায় ফার্মটি এতই ক্ষুদ্র যে তার উৎপাদন সিদ্ধান্ত দ্বারা বাজার দামকে প্রভাবিত করতে পারে না। তাই পূর্বের প্রতিষ্ঠিত দাম গ্রহণ করে নতুন ফার্ম বাজারে ব্যবসা পরিচালনা করে থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মার্কেট বা বাজার চাহিদা এবং বাজার যোগান রেখা যেখানে ইন্টারসেক্ট করেছে, সেখানেই মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম নির্ধারিত, অর্থাৎ তারা যে প্রাইসটি বাজারে সেট করবে সেটি মূলত নির্ধারিত হয়ে থাকে। এই ক্ষেত্রে নতুন কোনো ফার্ম অথবা পুরাতন কোনো ফার্ম এই দামের উপর কোনো প্রকার কি করতে পারে না? নিয়ন্ত্রণ সৃষ্টি করতে পারে না। তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দাম গ্রহীতা। আর দাম গ্রহীতা কিভাবে? তিনি এই বাজার চাহিদা ও বাজার যোগান রেখা থেকে তিনি দাম গ্রহণ করেন। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরের ভিডিওতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট, গড় ও প্রান্তিক আয়ের সম্পর্কে জানব।